নতুন সরকার গঠনের পর পাক সার্কাসে একেবারেই তুমুল গন্ডগোল। আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন যে এই সরকারটা গঠন হওয়ার পর গন্ডগোলের কেন্দ্রবিন্দুটা ঠিক কোন জায়গায়, ঘটনাক্রমে বা যেভাবেই বলুন সেটা কিন্তু পাক সার্কাসে। এবং কেন এই ঘটনা আমি আপনাদের সামনে দেখিয়ে শুরু করলাম। সেখানে একেবারেই ধর্মীয় স্লোগান দেওয়া হচ্ছিল এবং পরিষ্কারভাবে সেখানে বর্তমান রাজ্য সরকারের তীব্র বিরোধিতা করা হচ্ছিল। দেখুন, এতে কোনো আপত্তি নেই। কোনো মানুষ, কোনো ধর্মের মানুষ কিংবা কোনো সাধারণ মানুষও কোনো নির্দিষ্ট ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতেই পারেন। কিন্তু দেখুন, প্রতিবাদটাও কিন্তু আইনসম্মত এবং সাংবিধানিকভাবেই হওয়া উচিত। কিন্তু গতকাল তার লেশ মাত্র দেখা গেল না। আসলে এই তিলজলা কাণ্ডে আপনারা জানেন যে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য এই যে সরকার এসেছে তারা সম্পূর্ণ বুলডোজারের ওপর ভরসা রাখছে, যেমনটা তারা অন্যান্য সমস্ত বিজেপি শাসিত স্টেটে সেটা রাখে। কিন্তু এটা ডেফিনেটলি এটা রাজনৈতিকরণ করতে হবে। তাই সিপিএম এর বেশ কিছু নেতা নেতৃত্বরা এই তিলজলা স্বয়ং পৌঁছে যান এবং পৌঁছে দিয়ে সেখানে মানুষদের জড়ো করার চেষ্টা করেন এবং কেওয়াসটা এমন জায়গায় পৌঁছে যায় যে সেটা কার্যত পাক সার্কাস ময়দানে মানে গতকাল সেই একেবারে তাদের বিক্ষোভ উপচে পড়ে এবং তারপরে পুলিশের তরফ থেকে সাবধান করে দেওয়া হয়, বলা হয় যে ওখান থেকে সরে যেতে, মানে সেখান থেকে বিক্ষোভ সরিয়ে দিতে। কিন্তু সেখানে ইট ছোড়া, পাথরবাজি থেকে শুরু করে সমস্ত রকমের বিক্ষোভ চলে। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হলো এবং আবারও সেই একই ছবি, যে যেদিকে পারলেন ছুটলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চিত্রটা বিগত 15 বছর পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। আর দেখেনি বলেই একটি মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রী হিসাবে কিছু মানুষকে ভুল বুঝিয়ে, তারাও আমাদের ভাই, যে মুসলিম ভাইরা আজকে মানে এই প্রতিবাদ করছিলেন তারা এক্স্যাক্টলি আমাদেরই দেশের বাসিন্দা, তারাও আমাদের ভাই। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার কিংবা এই সিপিএম এর মতো সরকার এদেরকে শুধুমাত্র ভুল বুঝিয়ে আইনের বিরুদ্ধে গিয়ে এমন কিছু কাজ করার জন্য এদেরকে উস্কানি দিচ্ছে যে যাতে করে এরা নিজেরাই বিপদে পড়ছে। সব থেকে বড় কথা কি জানেন, এই যে এরা বিপদে পড়লেন, মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটই খুঁজে পেলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে গরু দুধ দেয় তাদের চাট সহ্য করা ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কি পাক সার্কাসে গেলেন কিংবা যাওয়ার কথা ভাবলেন? এই হচ্ছে এদের রাজনৈতিক মুখোশ। আজকে হিন্দুরা দীর্ঘদিন ধরে জেনে গিয়েছে, এবার জানার পালা মুসলিমদেরও। আস্তে আস্তে আমরা মনে করি এরাও একদিন জানতে পারবে যে তাদের ওপর কি অন্যায় এবং অত্যাচারটা করে গিয়েছিল আগের সরকার। আজকে জানাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি গতকাল যা ঘটেছে তার পর পর স্টেপস আপনাদের দেখলে আপনারা বিচার করবেন। আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, আপনি ভারতের নাগরিক যদি হয়ে থাকেন, পশ্চিমবঙ্গের নাগরিক যদি হয়ে থাকেন, আপনি বলবেন, আপনারা বলবেন এটা ঠিক কিনা। দেখুন, এটা আগেকার গভর্নমেন্ট নয় এবং সেই কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দুটো আইন চলবে না, যে একটি ধর্মের জন্য আইন আর একটা ধর্মের জন্য আইন, এরকম ব্যাপারটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চলবে না। সেটা শুভেন্দু অধিকারীর মতো নেতা ক্ষমতায় বসিয়েই বুঝে দিয়েছে। তো সেই কারণে আমি আপনাদের সামনে বলছি যে তিনটে সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের চেয়ারে বসেই। কি কি সিদ্ধান্ত? যে প্রকাশ্যে কুরবানি করা যাবে না। এটা কিন্তু শুভেন্দু অধিকারী কোনো আইন বানাননি, এটা ভারতের পুরনো একটি আইন। সেই আইনটাই এতদিন বলবৎ ছিল না, সেটাকেই বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে নিশ্চিতভাবে আপনাদের ক্ষোভ, বিক্ষোভ, আপনাদের বক্তব্য থাকতেই পারে এবং থাকাটা উচিত, সেটাও আপনারা জানানো উচিত। কিন্তু সেটা ইট ছুঁড়ে নয়, পাথর ছুঁড়ে নয়। দ্বিতীয় দ্বিতীয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সরকারের তরফ থেকে, যে রাস্তা ব্লক করে কোথাও গিয়ে প্রেয়ার করা যাবে না। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাস্তা ব্লক করে প্রেয়ার করতে। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা প্রশ্ন করছেন খুব ন্যাচারালি, যে আপনারা যখন রাস্তা আটকে দুর্গাপুজো করেন, দেখুন প্রথমত রাস্তা আটকে দুর্গাপুজো ডেফিনেটলি হয় না, মানে রাস্তার মধ্যে রাস্তাটাকে বন্ধ করে দিয়ে দুর্গাপুজো হয় না, সেটা বেআইন। যদি কেউ করে থাকে তাহলে সেটা বেআইনি, পুলিশকে খবর দেওয়া উচিত। রাস্তা, হ্যাঁ, এবার দুর্গাপুজোর জন্য ভিড়ের রাস্তায় কিছু জ্যাম তৈরি হয়, সেটা নিশ্চিতভাবে আপনাদের অসুবিধা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা একটা অকেশন। ঠিক তেমনি ভাবেও এই সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে আপনারাও কোনো অকেশনে সেটা হয়তো আপনারা করতে পারেন ধর্মাচরণ, কিন্তু ইন জেনারেলি রাস্তাকে ব্লক করে সেটা করা যাবে না।
এই ছিল শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় শপথ, যেটা নিয়ে কিন্তু গতকাল এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ইললিগ্যাল বাড়ি কোনো রকম পারমিশন ছাড়া, কেএমসির পারমিশন ছাড়া কিংবা কোনো রকম পুরসভা বা কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন ছাড়া কোনো ইললিগ্যাল বাড়ি রাখা যাবে না। যদি রাখা থাকে তাহলে সেগুলোকে আপনাদের টাইম দেওয়া হবে, টাইমের মধ্যে যদি সেগুলো জোগাড় করতে না পারেন তাহলে সেগুলো একটা সময় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এইটা কিন্তু সাধারণ মানুষের লাভ, এটা প্রত্যেকটি মানুষের লাভ। এ নিয়ে বক্তব্য থাকতেই পারে, কিন্তু এই বক্তব্যটা ইট ছুঁড়ে কিংবা পাথর ছুঁড়ে এর সমাধান হবে না। যেটা মুখ্যমন্ত্রীর সময়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় হতো, সেটা কিন্তু এখন হবে না। আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাই, দেখুন এই ভিডিওতে কিভাবে রাস্তায় একেবারেই মানে স্লোগান নারাবাজি কিভাবে চলছে। ইট ছোড়ার ভিডিওটা আমি এখন দেখাতে পারবো না ইউটিউবের গাইডলাইনের জন্য, কিন্তু যেটা দেখাচ্ছি দেখুন। দেখলেন প্রথমে ছিল এই ভিডিওটা দেখলেন, প্রথমে রাস্তা আটকে, আমি পুরোটা দেখাতে পারলাম না, রাস্তাকে মোড়ে মোড়ে আটকে ব্যারিকেড করে দিয়ে সেখানে পুলিশের ওপর ইট বৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই জায়গাটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন, কিন্তু পুলিশের ওপর সেই ইট এবং পাথর বৃষ্টি যেটা আমরা দেখে এসেছি সেটাই হওয়ার চেষ্টা হয়। এবং দেখুন একটা মানে সরকারের সঙ্গে খুব স্বাভাবিকভাবে আপনি যত মানুষই আনুন আপনি লড়াই করে পারবেন না, এটা সম্ভব নয়। কাজে এই চেষ্টাটা কোনোদিনই করা উচিত নয়। যদি করতে হয় তাহলে শান্তিপূর্ণভাবে আপনাদের কোনো প্রতিনিধি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের দাবি দাওয়াগুলো পেশ করতে পারেন, কিন্তু সেটা ইট এবং পাথর ছুঁড়ে নয়, তাহলে সেটা হিতে বিপরীত হবে। সাধারণ মানুষের মনের মধ্যেও কিন্তু অন্য চিন্তা ভাবনা তৈরি হবে। এইখানে দ্বিতীয় অংশটা দেখুন, এরপরে পুলিশ ঢুকছে কিভাবে সেই দ্বিতীয় চিত্রটা আপনাদের দেখাবো। এই ঘটনার পর বিপুল পরিমাণের পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। দেখুন দ্বিতীয় ভিডিও। দেখলেন এটা গেল দ্বিতীয়, অর্থাৎ প্রথমে জমায়েত, তারপরে বিপুল পরিমাণের সেখানে পুলিশকে মোতায়েন করা হলো। এরপরে তৃতীয় ভিডিও হচ্ছে পুলিশের তরফ থেকে মাইকিং করে তাদেরকে পর পর বলা হলো যে আপনারা দয়া করে এই জায়গাটিকে খালি করে দিন, তার কারণ এখানে অবৈধ জমায়েত করার কোনো পারমিশন নেই। মানে কোনো রাস্তার ওপরেই অবৈধ জমায়েত করার আগে থেকে পারমিশন না নিলে পুলিশের কাছে কোনো মানুষেরই একটা বিরাট অংশ জমায়েত করে মানে সেটা মিছিল করা, মিটিং করার উইদাউট পারমিশন করার মানে আইনত অপরাধ। সেইটা পুলিশের তরফ থেকে যখন বলা হয় তারপরেই কিন্তু খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়, একেবারে ইট বৃষ্টি, পুলিশকে আঘাতের পর আঘাত করার চেষ্টা করা হয়। बार-बार गुजारिश कर रहे हैं आप लोगों से, आप लोग सुन नहीं रहे हैं। आज का दिन के बाद तो आप लोग आंदोलन खत्म नहीं होगा, और भी तो बाकी दिन है। आप सकते आप इसको बार-बार समझाया जाता है, इससे आइन टूटने की संभावना है। आपको बार-बार समझा रहे हैं, आप लोग चले जाइए। এরপরেই কিন্তু যেটা এই পুলিশ, যে চটিচাটা পুলিশ বলে এতদিন ধরে জানতাম আমরা, তারাই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ধর্ম, রং, বর্ণ না দেখে যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদেরকে একেবারে লাঠি নিয়ে তেড়ে গেলেন, যাতে ওই জায়গায় কোনো সাধারণ মানুষের, সে হতে হিন্দু হতে পারেন, মুসলিম মানুষ হতে পারেন, যারা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন শান্তিপূর্ণভাবে কোনো কাজে, তাদের কোনো অসুবিধা যদি যাতে না হয় সেইটা ব্যবস্থা করার চেষ্টা করলেন, আইনের সংবিধানকে বলবৎ করার চেষ্টা করলেন সেই পুলিশ, যে পুলিশ এতদিন মমতা পুলিশ নামে পরিচিত ছিল। দেখুন এবার সেই ভিডিওটা দেখাবো আপনাদের সামনে। पुलिस के ऊपर महानगर कोलकाता के 7 पॉइंट इलाके का मामला है। अब देख सकते हैं कि सरकार, अरे बस चले जाओ ना, चले जाओ ना, चले जाओ। দেখলেন
এটা গেল সেই ভিডিও। এবার বলুন এইটার কোনো প্রয়োজনই হতো না যদি শান্তিপূর্ণভাবে পুলিশের অ্যানাউন্সমেন্টের পর যদি তারা সরে যেতেন। তার কারণ এইটুকু অন্তত আজকের দিনে বুঝতে হবে, আপনাদের লিডার যারা আজকে আপনাদেরকে এই ধরনের বুঝিয়ে দিয়েছিল যে আন্দোলন করলেই, ইট ছুড়লেই আপনারা সেটা সাকসেস পেয়ে যাবেন, দেখুন এটা কোনো বিজেপি স্টেটে হয় না বা কোনো ভদ্র দেশেও হয় না। তার কারণ যেখানে আইনের শাসন রয়েছে সেখানে এটা হয় না। তাহলে কি আপনাদের কি কোনো দাবি দেওয়া থাকতে পারে না? ডেফিনেটলি আপনাদের দাবি দেওয়া থাকতে পারে, এবং হতেই পারে আপনাদের দাবি দেওয়ার মধ্যে অনেকগুলো ভ্যালিড। যেমন আপনারা বলতেই পারেন যে কুরবানি কি শুধুমাত্রই গরু বলি দেওয়া, মোষ বলি দেওয়া এগুলো প্রকাশ্যে বারণ, নাকি অন্য কোনো মানে ধরুন ছাগল বলি দেওয়া সেটাও কি আইনের সেটারও বারণ রয়েছে কিনা, সেটাও আপনাদের মানে প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই প্রশ্নগুলো রাস্তায় ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে আপনি সমাধান করতে পারবেন না। আমি দেখাবো বামপন্থী আন্দোলনের নামে আপনাদের কি করে খ্যাপানো হয়েছিল। আর দেখুন সেই বামপন্থী নেতারা কিন্তু একজনও লাঠির ঘা খায়নি, আর সেই বামপন্থী নেতারা কিন্তু আজকে গ্রেপ্তার হয়নি। আপনাদের ঘায়েই লাঠির ঘাটা পড়লো আর আপনাদেরকেই গ্রেপ্তার করা হলো। কিন্তু কাজে কোনো নেতার উস্কানিতে দয়া করে আইন বিরুদ্ধ কাজ করবেন না। আমি কেন করবেন না আমি দেখাবো আপনাদের সামনে আজকের পেপারে। বামপন্থা তারা কমিউনিস্ট পার্টি তারা আত্মসমালোচনা করছে যে তারা নাকি ক্রমশ মৌলবাদীদের সঙ্গে তাদের চিন্তা ভাবনা এতটাই মানে মিশে যাচ্ছে যে তারা এবার ভাবতে শুরু করেছে যে এই জায়গা থেকে যদি না বেরোয় তাহলে ওই শূন্যর গেরো বা এখন এক হয়েছে সেটা কিন্তু আর কাটবে না। তারাও এবার আত্মসমালোচনা করতে শুরু করেছে। জানি না তারা শেষ পর্যন্ত এটা মান্যতা দেবে কিনা, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে যে ঠিক তৃণমূল কংগ্রেস যে পথে মানে গোটা পশ্চিমবঙ্গকে পরিচালিত করার চেষ্টা করত, এই তাদের বি টিম হিসাবে কমিউনিস্ট পার্টি এক্স্যাক্টলি সেই উপায়ে কিন্তু তারা চেষ্টা করছে সাধারণ মানুষকে এই রকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটা হবার নয়, 34 বছরের সুযোগ পেয়েছে, আর দ্বিতীয়বারও তাদের ফিরে আসার পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনোই পসিবল না। দেখুন এখানে আমি আপনাদের শুনিয়েছিলাম গতকাল, কিন্তু আজকেও আমি শোনাবো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন বড় রাজনৈতিক নেত্রী, এবং তিনি তো দাবি করতেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তিনি নাকি মানে মানে দরদ বোঝেন, তিনি কষ্ট বোঝেন। তো আজকে তিনি কোথায় কেন তাদেরকে গাইডেন্স দিচ্ছেন না? কেন আজকে মুসলমান ভাইয়েরা যদি মনে করে থাকেন যে তাদের ওপর অত্যাচার হচ্ছে, তাহলে দেখুন মাত্র একটি সপ্তাহ এসেছে, এখনই যদি ভাবেন যে এটা অসহ্য হয়ে যাচ্ছে তাহলে কি করে 5টা বছর থাকবেন? আর আইন ভেঙে কিন্তু পশ্চিমবঙ্গে কিছু করা যাবে না। তার কারণ একেবারে আইনের শাসন এ রাজ্যে প্রতিষ্ঠিত হবেই। কিন্তু কাজে আমরা প্রত্যেকে, শুধু আপনাদের দায়িত্ব না, আজকে প্রত্যেকটা হিন্দুরাও যদি সমানভাবে আমরা দায়িত্ব পালন না করি তাহলে আলটিমেটলি আমরা কোনোদিনই এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় বলেছিলেন যে গরু দুধ দেয় তার চাট সহ্য করতে আমি রাজি রয়েছি, আমি শোনাবো বক্তব্যটা, তিনি আজকে কোথায় গেলেন? মুসলমান ভাইদের এই মানে মানে কি বলবো, তাদের একটা নির্দেশ দরকার, তাদের একটা লিডারশিপ দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন? কেন নির্দেশ দিচ্ছেন না এই মুহূর্তে সংখ্যালঘু ভাই বোনদের ঠিক কি করা উচিত? দরকার হলে আইনি পরামর্শ মেনে কেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন না? তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় বা অবিচার হয়, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যদি সত্যি তাদের বিরুদ্ধে অসাংবিধানিক কোনো কাজ করে থাকেন, কেন সেগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার দায়িত্ব নিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়? আমি শোনাবো আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, শুনুন, আরো একবার মনে করাবো। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু ইফতারে তার লাঠি খাওয়া উচিত। শুনলেন কিভাবে ইউটিলাইজ করেছিলেন? এবার বুঝতে পারছেন যে মানুষটি আপনারা যতদিন ভোট দিতেন ততদিন আপনাদের পাশে ছিলেন, ঠিক যেই গদিটা হারালো সেই মুহূর্তে আপনাদের আর কোনো দরকার নেই। সেই কারণে আপনারা যখন বিপদে পড়লেন, আপনারা যখন মনে করছেন যে আপনাদের ওপর অত্যাচার হচ্ছে, আপনাদের পয়েন্ট অফ ভিউ, আমি সত্যি মিথ্যে সেটা বলছি না, কিন্তু আপনাদের পয়েন্ট অফ ভিউ যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের ওপর অত্যাচার হচ্ছে, দেখুন আপনাদের অত্যাচারে এরা কিন্তু পাশে নেই, যারা বলেছিল যে আমরা সব সময়, কেউ না থাকুক আমরা সব সময় তোমাদের পাশে থাকবো। আজকে আমি এবার এইখানটায় দেখাবো শতরূপ। এই যে আপনার মোথাবাড়ি কাণ্ডে কিংবা মালদা মুর্শিদাবাদ থেকে যে শয়ে শয়ে হিন্দুরা একেবারেই ঘর ছাড়া হয়ে নৌকা টোপকে আমাদের স্বাধীন রাজ্যেই পলায়ন করলেন, সমস্ত কিছু এক কাপড়ে
সেই চিত্র তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আমরা দেখেছি। নৌকা নিয়ে একেবারে ছেলে কোলে নিয়ে একটা শাড়ি পরে যা হাতের কাছে পেয়েছিল সব নিয়ে চলে এসেছিলেন এক রাতের মধ্যে, সব কিছু ছেড়ে দিয়ে, এবং তাদের ঘর বাড়িগুলোকে হিন্দু চিহ্নিত করে করে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটিও কোনো রকমের আইন শৃঙ্খলাকে মানে ম্যানেজ করার জন্য কোনো নির্দেশিকা দেননি। এবার ভাবুন, এই যে শতরূপরা তারা আজকে রাস্তায় নামলেন, সেদিনকে এদের কারুর দেখা মেলেনি। ওই সাধারণ হিন্দু পরিবাররা যারা একটি কাপড়ে মানে সেখান থেকে তাদের নিজের ঘর বাড়ি মানে একেবারেই সেগুলো ছেড়ে দিয়ে, এবং সেগুলো পরে জানা গিয়েছিল লুট হয়েছিল, সোনার কেউ আংটি করেছিল, কেউ নাকছাবি করেছিল, সেগুলো লুট হয়েছিল, চালের ড্রাম লুট হয়েছিল, শাড়ি জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেগুলো তাদের জীবন ধারণের জন্য এটা অনেক দামি। সেগুলো কিন্তু সেখানে শতরূপদের কোনোদিন দেখা যায়নি। আর আজকে তিলজলাতে একটা অবৈধ নির্মাণকে ভেঙে দেওয়ার একেবারেই মানে চলে গেলেন, সেখানে সাধারণ মানুষকে কিন্তু তাদের বিবেক জাগ্রত করার কাজটা করলেন, আসলে তাদেরকে খ্যাপানোর কাজটা করলেন। দেখুন আপনারা এই 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 ভিডিওটা দেখাবো আপনাদের। कोई भी सरकार से कोई आएगा, पुलिस से कोई आएगा, जहाँ से भी जो कोई आएगा, कोर्ट का ऑर्डर कॉपी दिखाई दीजिएगा। भाई मुआज से विकास भट्टाचार्य ने केस किया था, कोर्ट से ऑर्डर आ गया है, कोई बिल्डिंग नहीं टूटेगा। আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? আজকে আপনি গড়িয়াতে একটা ঘড়ির ওই টাওয়ার ভেঙেছেন, কোথাও একটা স্ট্যাচু বানানো আছে, সেটাকে সঙ্গে সঙ্গে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছেন, তার একটা মানে আছে। তার সাথে কোনো মানুষের আজকে বাঁচা মরা জীবন আদালত থেকে অর্ডার এনেছে। দেখলেন, শতরূপের সঙ্গে আমি 100% সহমত। যাদের বাড়ি ভেঙে দিলেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত সরকারের। তারা কোথায় থাকবেন অন্তত যতক্ষণ না একটা সময় পর্যন্ত তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। তাদের বাসনের চিন্তা ভাবনা সরকারের করা উচিত, আমি মানছি। কিন্তু এই শতরূপরা সেই দিন কোথায় ছিলেন? যে ভিডিও দিনের পর দিন আমরা দেখিয়েছি, যে ভিডিওর দিনের পর দিন মিডিয়াতে দেখিয়েছি, এরা কোথায় ছিলেন? কোথায় গা ঢাকা দিয়েছিলেন? এদের এই রকম দুমুখ নীতি একেবারে স্ট্যান্ড আউট করে দেয় এদের পশ্চিমবঙ্গে, যে এরা এক্স্যাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে হিন্দু এবং মুসলমানদের বিভাজন করার চেষ্টা করেছিলেন, এরা এক্স্যাক্টলি সিমিলার পথে আমাদের এবং আপনাদের মধ্যে বিভাজনের লাইনটা টানার চেষ্টা করেছেন। আর পশ্চিমবঙ্গে যেই আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক তেমনি ভাবে লোক খ্যাপানোর চেষ্টা করছেন। কিন্তু বিশ্বাস করুন, সবেমাত্র সরকার এসেছে, একটি সপ্তাহ হয়নি, তাই এইভাবে লোক খেপিয়ে কিন্তু আদতে আপনাদেরই বিপদ বাড়াচ্ছে এই সমস্ত রাজনৈতিক নেতারা, নিজেদের স্বার্থ সিদ্ধি করবে বলে, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ করবে বলে আপনাদেরকেই কিন্তু এই রকম ভাবে খেপানোর চেষ্টা করছে। আপনারা খেয়াল করে দেখুন, আপনারা যখন লাঠির বাড়ি খাচ্ছেন, একটা সিপিএম এর নেতাকে দেখেছেন যে তাদের মানে পিঠে লাঠির বাড়ি পড়েছে? তারা নেই। আপনাদের ওইখানে জমায়েত করে কিন্তু লিডারশিপের সেখানে কিন্তু কেউ ছিল না। সেই কারণে আপনাদের সিদ্ধান্ত, আপনাদের যে সমস্ত পরিবারের শিক্ষিত মানুষরা রয়েছেন, আপনাদের মহল্লার যে সমস্ত শিক্ষিত মানুষরা রয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ করুন। হয়তো 2-3টে টিম তৈরি করুন ছোট ছোট করে। এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত ভারপ্রাপ্ত মন্ত্রীরা রয়েছেন, সংখ্যালঘু দপ্তর বিষয়ের মন্ত্রীরা রয়েছেন, তাদের কাছে যান, নির্দেশ চান। যদি মনে হয় সরকার আপনাদের বিরুদ্ধে এমন কিছু চাপিয়ে দিচ্ছে যেটা অসাংবিধানিক, একেবারেই নির্দ্বিধায় মানে যাদের লয়ারকে পাশে নিয়ে হাইকোর্টে গিয়ে মামলা করুন, সুপ্রিম কোর্টে যান। কিন্তু বিশ্বাস করুন, এইভাবে ইট ছুড়ে আর পাথর ছুড়ে যদি ভাবেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটাকে আপনারা নিয়ন্ত্রণ করবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সরকার নয়। এই ভুলটা যেন কোনো হিন্দু না করে, কোনো খ্রিস্টান না করে, কোনো মুসলমান না করে, কোনো শিখ না করে, কোনো সাধারণ মানুষ যেন না করে। আমাদের রাজনৈতিক নেতারা বিভেদের চেষ্টা করছে, এদের বিভেদটা আমাদের রুখে দিতে হবে। ওরা ওদের স্বার্থের জন্য করছে। আমি প্রত্যেকবার আপনাদের সামনে আমি বলেছি, ওদের স্বার্থ সিদ্ধি করার জন্য দয়া করে আত্মবলিদান কেউ দেবেন না। আপনাদের ওপর যে অন্যায় যদি মনে করেন হয়ে থাকে, তাহলে সেগুলো আপনারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে পারেন। কিন্তু এই সমস্ত নেতার চক্করে যদি পড়েন, তাহলে কিন্তু এরা ভোটটা আপনাদের নিয়ে নেবে, আর পিঠের লাঠির ঘাটাও আপনাদের পড়বে, আপনাদের বাড়ির উপরই কিন্তু বুলডোজার চলবে। দয়া করে এই সমস্ত নেতাদের থেকে সাবধান। এনিওয়ে, আপনাদের সকলের মতামত লিখে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম।